আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আজকে আমরা কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক পড়তে যাচ্ছি। তো এটা হচ্ছে সংকরায়ন। সংকরায়নের দ্বিতীয় ক্লাস বলতে পারো। তো আজকে টপিক হচ্ছে মুক্ত জোরের কারণে সংকরায়নের যে পরিবর্তন বা আমাদের অণুর আকৃতির যে পরিবর্তন সেটা কিভাবে হয়, আজকের ক্লাসে আমরা এটা শিখব। তো আমি তোমাকে দুটো স্যাম্পল কোশ্চেন দিয়েছি। দেখো, এ নাম্বার প্রশ্নটা, নিচের যৌগগুলোর আকৃতির নাম লিখো। তোমাকে এই যৌগগুলোর আকৃতির নাম লিখতে হবে, ঠিক আছে? তো এইগুলো সবাই পারবা আমার মনে হয়। 4 নম্বরটা নিয়ে সালফার হেক্সাফ্লোরাইড, এটা নিয়ে একটু সমস্যা হতে পারে। এরপর পরেরটা দেখো, ব্রোমিন পেন্টাফ্লোরাইড, এটা তো আরও আনকমন, তাই না? তো আমরা কি করি, ওই চার্ট মুখস্থ করি। তো কাজেই চার্ট মুখস্থ করলে কিন্তু এসব মানে এমসিকিউ বলো সিকিউ বলো কিছুই পারবা না। এবং তুমি একাডেমিক প্লাস অ্যাডমিশনে একটা মানে বড় মানে ধরনের একটা গ্যাপ রেখে কিন্তু আগাবা, ঠিক আছে? তো এটা তোমাকে এই টপিকটা একাডেমিক প্লাস অ্যাডমিশন দুই জায়গায় আগায় রাখবে, ঠিক আছে? তো কাজেই এটা এখন কীভাবে করবো আমরা? তো আমরা আসলে মেনলি দুটি সূত্র শিখব। দুটি সূত্রের সাহায্যে আমরা সম্পূর্ণ টপিকটা বোঝার চেষ্টা করব, এবং আমার মনে হয় কারো এই জিনিসটা মুখস্থ করার প্রয়োজন নেই। তোমরা আসলে ম্যাথ করে করে বের করতে পারবা কোনটার আকৃতি কি হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আসো আমরা একটা নর্মাল ওয়ার্ম আপ করি। আমরা যেটা করব সেটা হলো একটা প্রশ্ন দিয়ে দিই তোমাদের। বেরিয়াম ডাইক্লোরাইড, আমি তোমাকে বললাম এটার সংকরায়ন কি? সংকরায়ন, ঠিক আছে? তো তুমি তো চালাক, তুমি হচ্ছে এটা ম্যাথ করে বলবা, তাই না? আসো আমরা ম্যাথ করি, ঠিক আছে? তো ম্যাথ করবো কিভাবে? বা সংকরায়ন নির্ণয়ের একটা সূত্র আছে, সহজ কথা। সংকরায়ন নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্র আমি তোমাকে লিখে দিই, এবার আমি বুঝাচ্ছি কোনটা কি। রাইট, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা। পরমাণু সংখ্যা মাইনাস মাইনাস ক্যাটায়ন চার্জ প্লাস অ্যানায়ন চার্জ। বুঝছো ভাইয়া? বুঝবা না, আমি বুঝাই দিচ্ছি, ওয়েট। তো কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা যোজ্যতা স্তরের অবশ্যই। তো এটা কি বোঝাচ্ছে? আসো আমরা এইটা আমরা এই যৌগটা দিয়ে বোঝার চেষ্টা করি। এই যৌগটা আমরা সলভ করি, সংকরায়নটা বের করি, তাহলে আমরা এগুলো প্রত্যেকটা টার্ম বুঝতে পারবো। তো কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, এখানে কেন্দ্রীয় পরমাণু আসলে বেরিয়াম, কারণ এই পরমাণুটা কেন্দ্রে থাকে, ঠিক আছে? তো কেন্দ্রীয় পরমাণু দেখে আসলে বোঝা খুবই সহজ, এটা সংখ্যায় কম হয়। তো এটা তুমি আস্তে আস্তে করতে করতে বুঝে যাবে। তো বেরিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা আসলে কত? দেখো, বেরিয়াম হচ্ছে গ্রুপ 2 এর একটা মৌল, তাই না? তো এর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা আসলে 2, বুঝছো? যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 2টি। কাজে আমরা আমাদের প্রথম জিনিসটা পেয়ে গেছি। আসলে সূত্রটা আমরা আস্তে আস্তে বসাই, হাফ ইন্টু 2, এরপর কি প্লাস, আমার প্লাস পয়েন্টারটা খেয়াল করো, প্লাস একযোজী পরমাণু সংখ্যা। আচ্ছা, একযোজী পরমাণু কি? এই একযোজী পরমাণু কারা জানো? একযোজী পরমাণু হচ্ছে হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন,
অর্থাৎ যাদের যোজনী এক, এটুকুই, বুঝছো? যাদের যোজনী এক তারাই একযোজী পরমাণু। তো বেরিয়াম ডাইক্লোরাইডের দিকে তাকাও, এখানে ক্লোরিন আছে 2টা ভাইয়া, কাজে এখানে +2 দিতে হবে, ঠিক আছে? মাইনাস ক্যাটায়ন চার্জ প্লাস অ্যানায়ন চার্জ। তো কখনো যদি যৌগ হয় এমন যে এটা আসলে প্লাস বা মাইনাস চার্জধারী, তখন ওই ক্যাটায়ন চার্জ বা অ্যানায়ন চার্জ সূত্রের অনুযায়ী ক্যাটায়ন থাকলে পজিটিভ এবং অ্যানায়ন থাকলে নেগেটিভ এভাবে বসাতে হবে। এখানে যেহেতু নাই, তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে 0 আর অ্যানায়নের ক্ষেত্রেও 0। তো আমরা এরপর একটা উদাহরণ পড়বো, সমস্যা নেই, যেটা আসলে ক্যাটায়ন অ্যানায়ন চার্জ আছে, ঠিক আছে? তো 1/2 × 4 থাকে, তার মধ্যে ফাইনাল রেজাল্ট হচ্ছে 2। তাহলে 2 হলে কি হয়, এটা কিন্তু এখন আর নতুন করে শেখানোর কিছু নেই। 2 হলে sp সংকরায়ন হয় না, এবং আমরা জানি sp সংকরায়ন মানে হচ্ছে, সরল রৈখিক, সরল রৈখিক, বুঝছো? তো সরল রৈখিক সংকরায়ন হয়েছে, ঠিক আছে? তো sp কি, sp2 কি, sp3 কি, এগুলো কিন্তু আমরা ওই সংকরণের একদম বেসিক ক্লাসে শিখে আসছি, এটা আমি আর এখানে আলোচনা করবো না। আচ্ছা আসো আমরা তো পরের যৌগ, আমি তোমাকে দিলাম মিথেন, নাও এবার এটার সংকরায়ন বের করো। তো আসো আমরা সূত্র দিয়ে বের করবো, আমরা অনেকে মিথেনটা জানি, তবে সূত্র দিয়ে একটু বের করে দেখি। 1/2 × কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে কার্বন, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, কার্বনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া? 4টা না? কারণ কি, কার্বন হচ্ছে গ্রুপ 14 একটা মৌল, এই জন্য লাস্টের ডিজিট 4, যে কারণে এর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হয়েছে 4। এবারে 4টা এখানে বসাও, এরপর সূত্রটা আবার একটু খেয়াল করো, প্লাস একযোজী পরমাণু সংখ্যা। আসো দেখো, হাইড্রোজেন একযোজী পরমাণু, হাইড্রোজেন একযোজী পরমাণু আছে 4টা, কাজেই একযোজী পরমাণু সংখ্যা হবে 4টা, এটা সূত্র অনুযায়ী যোগ করে দিলাম। এবার আবার আসো, ক্যাটায়ন চার্জ মাইনাস, ক্যাটায়ন কি আছে? নাই, -0। অ্যানায়ন চার্জ প্লাস, অ্যানায়ন চার্জ কি আছে? নাই, +0। তাহলে এখানে আসলে পড়ে থাকে কি, 4 পড়ে থাকে, বুঝছো ভাইয়া? তো কখনো যদি সংকরণ সংখ্যা 4 পাও, তাহলে এর অর্থ হচ্ছে এটা sp3। তো আমি একটু ছোট করে বলে দিই, sp3 মানে হচ্ছে এখানে আসলে মূলত 4টা সংকরিত অরবিটাল, বুঝছো? s এ একটা আর 3টা p, বুঝতে পারছো? এজন্য এগুলো সব যোগ করলে আসলে আলটিমেটলি 4 চলে আসে। এবার আসো আমরা তোমাকে আরেকটা যৌগ দেখাই, অ্যামোনিয়া। এবার বলো তো এটার সংকরণ কি? সংকরণটা আমরা সূত্র দিয়ে বের করব। এবার আমরা আরেকটা অ্যাডভান্স লেভেল, আমরা বেশি কথা না বলে সূত্রটা লিখে ফেলি। 1/2 × কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু আগে আইডেন্টিফাই করো, আমি পেয়ে গেছি এটা নাইট্রোজেন, ঠিক আছে? তো নাইট্রোজেনের যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা কত? দেখো ভাইয়া, নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15 একটা মৌল, এই জন্যই বারবার বলি যে ওই এই গ্রুপ এগুলো বের করা শিখো, নাহলে কিন্তু পরে ঝামেলা করবো। তো যাই হোক, গ্রুপ 15 একটা মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হবে 5টি, কাজে এখানে 5 বসাও। এবার আসো একযোজী পরমাণু সংখ্যা, একযোজী পরমাণু হাইড্রোজেন এবং আছে 3টা, এজন্য এটা 3+। ক্যাটায়ন ব্যানার নাই, কাজে এখানে আর কিছু লিখলাম না। তাহলে 5 আর 3 হয় 8, আর হাফ, এই কারণে আসে 4। এটাও sp3 সংকরিত। এটার আকৃতি বলতে পারবা? কার্বনের sp3 সংকরিত হলে আকৃতি আসছিল কি? চতুস্তলকীয়, চতুস্তলকীয়। তাহলে এখানেও তো চতুস্তলকীয় হবে, তাই না? চতুস্তলকীয়, রাইট? এখানে ভুলটা করছো তুমি, এটা চতুস্তলকীয় না, বুঝছো? আসো নেক্সট পেজ আমি একটু দেখাই।
কার্বন যখন sp3 সংকরিত ছিল তখন এর অণুর আকারটা তোমাকে আঁকা শিখতে হবে। দেখো এইরকম ছিল, নর্মালি আমরা এরকম আঁকি, ঠিক আছে? বাট তুমি যদি একটু 3D চিন্তা করো, 3Dটা আমি একটু এঁকে দিই। জিনিসটা অ্যাকচুয়ালি এরকম ছিল, বুঝছো? আমরা কোনো ট্রাইপড দেখছি, ট্রাইপড মোবাইল রাখে যে, তো ট্রাইপডের এতে 3টা পায়া, তুমি নিচের এই 3টা পায়া চিন্তা করতে পারো। আর এটা হচ্ছে টপ হেড, ঠিক আছে ভাইয়া, যেখানে আমরা মোবাইল মাউন্ট করি। তো এটা একটা 3D বস্তু, তুমি এটা নিয়ে একটু চোখ বুঝে চিন্তা করলেই আমার মনে হয় ভিজুয়ালাইজ করতে পারবা। তো আচ্ছা, এটা গেল আমাদের মিথেন। এবার আসো আমরা অ্যামোনিয়ার কথাটা একটু চিন্তা করি। অ্যামোনিয়া sp3 সংকরিত ছিল, তো অ্যামোনিয়াকে যদি একটু আঁকি, আচ্ছা অ্যামোনিয়ায় হাইড্রোজেন আছে 3টা। এখন একটু খেয়াল করো তো, কিন্তু অ্যামোনিয়া পাইছিলাম sp3, অর্থাৎ ওর 4টা হাত থাকার কথা। অ্যামোনিয়া আসলে মুক্ত জোর আছে, এটা তবু আমরা সবাই জানি, তাই না? তো আসলে sp3 ঠিকই ছিল সংকরায়ন, কিন্তু অণুর আকৃতি কিন্তু আসলে চতুস্তলকীয় না। অণুর আকৃতি কি হবে? আমি কি এই মুক্ত জোরটাকে আসলে একটা মানে বাহু হিসেবে কাউন্ট করব? না, অবশ্যই না। আমি যেটা করব সেটা হলো, অণুর আকৃতি যখন চিন্তা করব তখন আমি শুধুমাত্র এইটুকু কাউন্ট করব। এই দেখো, যদি আমি পুরোটা কাউন্ট করতে পারতাম এতটুকু সহ, তাহলে আমি চতুস্তলকে বলতে পারতাম, কিন্তু এখানে একটা মুক্ত জোর আছে। কাজেই অণুর আকৃতি আসলে চতুস্তলকীয় না, এটা একটা বিকৃত চতুস্তলক, ঠিক আছে? অনেকে ত্রিভুজীয় পিরামিড বলে। তো তুমি যেটাই বললো কেন, দিন শেষে এটা আসলে চতুস্তলক না। তো এটাই আসলে আমাদের আজকের টপিক, যে এই মুক্ত জোর থাকার কারণে অণুর আকৃতি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, শঙ্করায়ন সূত্র মতে আমরা ঠিকই sp3 পাইছি, বাট দিন শেষে আসলে আকৃতি চতুস্তলকীয় না। এজন্যই এইসব এমসিকিউতে আমরা অনেক সময় ভুল করে বসি। এই ভুলটা আজকে এড়াবো আমরা, কিভাবে কি করলে এই ভুলগুলো আমরা এড়াতে পারি। আসো আজকে আমরা সেটা শিখব। তো অ্যামোনিয়ার ক্ষেত্রেই আমি ধরো জানতাম যে এখানে মুক্তজোর আছে, অ্যামোনিয়ায় মুক্তজোর আছে, এটা আমি জানতাম, কিন্তু আমি সব যৌগের ক্ষেত্রে তো আর আমি জানবো না যে মুক্তজোর আছে কিনা। তো মুক্তজোর বের করার জন্য একটা সূত্র আছে, মুক্তজোর বের করার জন্য একটা সূত্র আছে, এই সূত্র আমি এবার লিখব। আসো, মুক্তজোর চেক। আমার লেখাটা একটু স্লো। মুক্তজোর চেক সূত্র হচ্ছে শঙ্করায়ন সংখ্যা, শঙ্করায়ন সংখ্যা মাইনাস একযোজী পরমাণু সংখ্যা মাইনাস দ্বিযোজী পরমাণু সংখ্যা। আচ্ছা, এবার দেখো এই সূত্রটা কি বুঝাচ্ছি, কোনটা কি। শঙ্করায়ন সংখ্যা কোনটা আমি তোমাকে একটু দেখাই দিই। আসো, এই যে আমরা 4 পাইছি না, এটি শঙ্করায়ন সংখ্যা, বুঝছো? এটি আমাদের শঙ্করায়ন সংখ্যা, একযোজী পরমাণু সংখ্যা মাইনাস দ্বিযোজী পরমাণু সংখ্যা। এটা আর এক্সপ্লেন করার মতো কিছু নেই। আসো, এবার আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে আসলে মুক্তজোর এক কি না এই সূত্র দিয়ে চেক করে দেখি। আসো, অ্যামোনিয়ার ক্ষেত্রে রাইট, তো অ্যামোনিয়ার শঙ্করায়ন সংখ্যা পাইছিলাম 4 মাইনাস একযোজী পরমাণু সংখ্যা, সূত্রে একযোজী পরমাণু সংখ্যা, এখানে অ্যামোনিয়ায় আছে 3টা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হচ্ছে একযোজী, তাহলে এই জন্য -3 মাইনাস দ্বিযোজী পরমাণু সংখ্যা। দেখো অ্যামোনিয়া ও যৌগে কোনো দ্বিযোজী পরমাণু নাই ভাইয়া, কাজে এটা একটা শূন্য থাকবে। রেজাল্ট হচ্ছে 1। দেখো আসলেই আমরা যেটা বের করছি আর বলছি কথায় কাজে মিল আছে, তাই না? তো এবার আসো আমরা
পানির ক্ষেত্রে বের করি, পানির সংকরণটা বের করি। চলো, সূত্র হাফ ইন্টু সংকরণ বের করার সূত্র হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এটা আমি বুঝছি। এবার এই অক্সিজেনে আসলে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত ভাইয়া? অক্সিজেনের গ্রুপ সংখ্যা মনে করার চেষ্টা করো, সেটা হচ্ছে 16। অক্সিজেন যদি গ্রুপ 16 হয়, তাহলে 16 গ্রুপের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা আসলে 6 হয়। দেখো, এই 6, তাহলে 6। আচ্ছা, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা। একযোজী পরমাণু আসলে হাইড্রোজেন আছে 2টা, এই জন্য +2, মাইনাস ক্যাটায়ন চার্জ প্লাস অ্যানায়ন চার্জ। এটা রেজাল্ট আসলে আসে 4। আরে এটাও তো sp3, তাহলে কি এটা চতুস্থলকীয়? না, আমরা অ্যামোনিয়ার ধাক্কাটা খেয়ে বুঝতে পারছি যে sp3 সব sp3 চতুস্থলকীয় হবে না। আমাদেরকে তাহলে কিভাবে বুঝতে হবে যে এটা কি চতুস্থলকীয় না কি না অন্য কিছু? তাহলে এটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে মুক্ত জোর চেক। মুক্ত জোর চেক। মুক্ত জোর চেক করবো কিভাবে? সূত্রটা দেখো, সংকরায়ন সংখ্যা। তাহলে পানির ক্ষেত্রে সংকরায়ন সংখ্যা কত পাইছি আমরা? 4 পাইছি না ভাইয়া? একটু খেয়াল করো, 4 সংকরায়ন সংখ্যা। তাহলে 4 মাইনাস একযোজী পরমাণু সংখ্যা। দেখো, পানির ক্ষেত্রে একযোজী পরমাণু হাইড্রোজেন আছে 2টা, এই পয়েন্টারটার দিকে একটু খেয়াল করো, 2টা, তাইলে -2। পানির ক্ষেত্রে দ্বিযোজী পরমাণুর সংখ্যা আছে? হ্যাঁ, একটা আছে, অক্সিজেন। না, অক্সিজেন দ্বিযোজী পরমাণু সঠিক, তবে সেটা কিন্তু কেন্দ্রীয় পরমাণুও বটে। কাজেই তুমি কেন্দ্রীয় পরমাণু দ্বিযোজী হলো সেটাকে কাউন্ট করবা না, তাহলে এখানে আসলে শূন্যই থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? এটাকে কিন্তু ভুল করে, তাহলে এটা আসলে 2 থাকে। তাহলে এবার দেখো, মুক্তজোর সংখ্যা আসছে 2, তাহলে আমি যদি পানির আকৃতিটা আঁকার চেষ্টা করি, একটু দেখো, অক্সিজেন এই 2 পাশে 2টা, হাইড্রোজেন এইখানে ওই মুক্তজোর জোড়াটা আছে। তুমি কি বুঝতে পারতেছো কি হয়েছে ঘটনা? এই যে অক্সিজেন না, এটা কিন্তু চতুস্থলকীয় আকৃতি আসে নাই, বরং একটা ভি শেপড আকৃতি আসছে, উল্টা ভি শেপড, রাইট? উল্টা ভি শেপড আকৃতি আসছে। এবার তুমি একটু খেয়াল করো, এটা কেন হয়েছে? দেখো, এই যে বন্ধন জোড় ইলেকট্রন, এই যে দাঁড়াও, এই যে বন্ধন জোড় ইলেকট্রন না, এই এক জোড়া আর এই এক জোড়া, মোট 4টা, তাই না? এরা যেটা করছে, এই সরি এটা হচ্ছে মুক্তজোড়, আই এম রিয়েলি সরি, এরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। এরা কি করছে? এই বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করছে। এই 4টা মুক্তজোড় ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করছে, ফলে তাদের যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের যে মধ্যবর্তী দূরত্ব থাকার কথা, তা কমে এসেছে। এই বিকর্ষণের কারণে আকৃতি ভি শেপড হয়ে গেছে চতুস্থলকীয়ের বদলে, ঠিক আছে? এবং এই বিকর্ষণ কিন্তু অ্যামোনিয়া অণুর ক্ষেত্রেও হয়েছিল, ঠিক আছে? কিন্তু এই বিকর্ষণটা খুব তীব্র, কারণ এখানে আসলে মোট 4টা মুক্তজোড় আছে। অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্তজোড় ছিল 1 জোড়া, এখানে আছে মুক্তজোড় 4টা বা 2 জোড়া, কাজে এখানে বিকর্ষণটা একটু তীব্র, এই জন্য ভি শেপড হয়েছে। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি যে আসলে মুক্তজোড়ের উপর প্রভাব কি। তো এটা একদম বেসিক ছিল, মানে বেসিক কথাবার্তা। তো তোমাদের এরপর আমি আসলে আরেকটু অ্যাডভান্স কিছু কম্পাউন্ড বা যৌগিক কাজ করব, সেগুলো তোমরা আশা করি খুব মানে দেখলাম, আমার মনে হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো এইটা রিলেটেড সলভ করতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমার কাছে ভালো লাগছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ।